হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা আমাদের আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের যে ক্লাসগুলো তোমরা প্রত্যেকটাই আমাদের যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, সেখানে আমরা কিন্তু ফ্রিতে তোমরা পেয়ে যাও ওয়েট ফর জবে। তাহলে যেখানে তোমরা ফ্রি ক্লাসেস গুলো পেয়ে যাও প্রতিদিন। এছাড়া আমাদের রয়েছে স্টাডি মেটেরিয়াল, তার জন্য তোমরা পারচেস করতে পারো। আমাদের যে বিশেষ স্টাডি মেটেরিয়াল রয়েছে সেগুলো তোমরা পারচেস করতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া গ্রন্থটার রচয়িতা কে? একটা অপশন রয়েছে সতীশ চন্দ্র সামন্ত, বিধান চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, আর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া বইটার রচয়িতা হচ্ছে অপশন বি, বিপিন চন্দ্র পাল। দেখো, আমরা প্রত্যেকেই জানি বাংলার যে চরমপন্থী নেতা ছিলেন লাল বাল পাল, তার মধ্যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। তার মধ্যে বাংলা থেকে বিলং করতেন এই বিপিন চন্দ্র পাল। ইনি ছিলেন লাল বাল পালের মধ্যে অন্যতম। তো সেই ভারতের যে বাঙালি যে বিপ্লবী বিপিন চন্দ্র পাল, যিনি কিন্তু ভারতের যে আত্মা দ্য সোল অফ ইন্ডিয়া বইটা লিখেছিলেন। এছাড়া ঋষি অরবিন্দের যে বিখ্যাত বই, সেটা আমরা প্রত্যেকেই জানি, লাইফ ডিভাইন। যিনি লাইফ ডিভাইন বইটা লিখেছিলেন এবং যিনি আমাদের পরবর্তীকালে যিনি তার আধ্যাত্মিক জীবন মানে তার রাজনৈতিক জীবন ছেড়ে আধ্যাত্মিক জীবনে চলে গিয়েছিলেন পন্ডিচেরিতে, আমরা জানি। আর উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, তিনি কে? তিনি 1885 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল বম্বেতে হয়েছিল, বম্বের গোকুলদাস তেজপাল কলেজে। যে বম্বের গোকুলদাস তেজপাল কলেজের আইএনসির সেশনে তিনি প্রথম সভাপতি ছিলেন, যেখানে 22 জন ডেলিগেট বা 22 জন সদস্য যেখানে উপস্থিত ছিল, তিনি তার প্রথম সভাপতি ছিলেন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত বার্ষিক সামুদ্রিক দ্বিপক্ষ মহড়া সিনল্যাক্সের পূর্ণ 2025-এর পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখবে বিভিন্ন দেশের মধ্যে এরকম সামরিক মহড়া হয়ে থাকে, তো সেগুলো পুরো নাম কি? দেখো, চারটে অপশন রয়েছে: শ্রীলঙ্কা ইন্ডিয়া নেভেল এক্সচেঞ্জ, শ্রীলঙ্কা ইন্ডিয়ান নেভেল এক্সারসাইজ, শ্রীলঙ্কা ইন্ডিয়ান নেভি এক্সপিডিশন, শ্রীলঙ্কা লজিস্টিক এন্ড নেভাল এক্সারসাইজ। তো দেখবে কোশ্চেনটা কিন্তু খুবই সহজ। এখানে যে এস রয়েছে তার মানে শ্রীলঙ্কা, এখানে আই রয়েছে মানে ইন্ডিয়া। তাহলে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা দ্বিপাক্ষিক মহড়া, মানে বলাই রয়েছে দ্বিপাক্ষিক মহড়া মানে দুটো দেশের মধ্যে মহড়া। তো এটা পুরো নাম হচ্ছে অপশন এ, শ্রীলঙ্কা ইন্ডিয়া নেভাল এক্সচেঞ্জ। এটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা দেখবে বিভিন্ন দেশের মধ্যে এই ধরনের যে সামরিক মহড়া কিন্তু হয়ে থাকে, যেগুলো বিভিন্ন দেশ এরকম করে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা পাচ্ছ 24টা প্র্যাকটিস সেট মাত্র 120 টাকায়। এই প্র্যাকটিস সেটের মধ্যে রয়েছে সাজেশন। সেই সাজেশন কিন্তু আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনেই পরীক্ষা, আর দেরি নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি রয়েছে। তার মাঝখানে তোমাদের কিন্তু এই সাজেশনটা কিন্তু ভীষণ কাজে লাগবে। চলো তাড়াতাড়ি পারচেজ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার দরুন? দেখো, চারটে অপশন রয়েছে: হাইড্রোজেন এবং হিলিয়ামের রাসায়নিক বিক্রিয়ার দরুন। অপশন বি বলেছে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন প্রক্রিয়ার দরুন। অপশন সি বলেছে হিলিয়াম প্রক্রিয়ার ফিশন প্রক্রিয়ার দরুন। অপশন ডি বলেছে হাইড্রোজেন পরমাণু তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার দরুন। দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি, হাইড্রোজেন এবং হিলিয়াম প্রক্রিয়ার ফিউশন প্রক্রিয়া দরুন। ফিউশন মানে নিউক্লিয় সংযোজন, যেটা হয়ে থাকে ফিউশন প্রক্রিয়া। দেখো, মনে রাখবে যে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, দুটো হালকা লাইট যুক্ত হয়ে একটা ভারী মেটাল তৈরি করলে ফিউশন। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম, দুটো হাইড্রোজেন কি হয়, মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেটাই সূর্যের শক্তির উৎস। আর নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় কি হয়, একটা ভারী কোনো ধাতু, ভারী কোনো মৌল ভেঙে গিয়ে দুটো হালকা মৌলতে পরিণত করে। তো সূর্যের যে শক্তির উৎস, সেটা কিন্তু পরমাণুর ফিউশন প্রক্রিয়া, যেটাকে আমরা নিউক্লিয় সংযোজন বলি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটি? চারটে অপশন রয়েছে: ম্যাঙ্গানিজ,
নাইট্রোজেন, তামা না ক্লোরিন? দেখো, উদ্ভিদের বা প্রাণীর প্রয়োজনের জন্য কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তাহলে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে কি পার্থক্য? ম্যাক্রো মানে যেটা একটু বেশি পরিমাণে শরীরে প্রয়োজন হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? যেগুলো শরীরে একটু কম প্রয়োজন হয়। তো দেখো, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি পড়ে? নাইট্রোজেন কিন্তু সবসময় ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। কেন? কারণ নাইট্রোজেন থেকে সংশ্লেষ হয় আমাদের শরীর বা উদ্ভিদের বা প্রাণীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন সংশ্লেষ কিন্তু হয় নাইট্রোজেন থেকে। তাহলে নাইট্রোজেন কিন্তু একটা অত্যাবশ্যকীয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ওকে। আর তামা যেটা রয়েছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। ঠিক আছে? মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আরো ম্যাঙ্গানিজ পড়ে, কোবাল্ট পড়ে। ঠিক আছে? এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, মাথায় রাখতে হবে। উদ্ভিদের গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে নাইট্রোজেন। এছাড়া ক্যালসিয়াম হয়, এছাড়া আমাদের ম্যাগনেসিয়াম হয়, এগুলো কিন্তু আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বলতে আমরা কি বুঝি? চারটে অপশন রয়েছে: শুধুমাত্র লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, লোকসভা ও রাষ্ট্রপতি, না রাজ্যসভা এবং লোকসভা। দেখো, এক্ষেত্রে মনে হতে পারে যে স্যার সংসদ তো দ্বিকক্ষ বিশিষ্ট, তার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। তাহলে রাজ্যসভা এবং লোকসভা নিয়েই তো আমাদের সংসদ হয়ে যাবে, কিন্তু না, উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? দেখো, এক্ষেত্রে উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। কেন হবে? তার কারণ, সংসদ কি করে? সংসদ আমাদের জন্য আইন প্রস্তুত করে। আমরা যে আইন পালন করি, সে আইন তৈরি কিন্তু সংসদের মাধ্যমে হয়। কিন্তু সে আইন তৈরির সময় সেটা বিল হিসেবে রাজ্যসভা বা লোকসভায় পেশ করা হয়, কিন্তু সেটা তারপরে স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি যতক্ষণ না স্বাক্ষর করে, সেটা কিন্তু আইনে পরিণত হয় না। অর্থাৎ কোনো আইন তৈরি করতে, অর্থাৎ সংসদের কোনো কাজ করতে গেলে রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভার মিলিত একটা জোটবন্ধন প্রয়োজন। সেই কারণে সংসদ বলতে আমরা রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভাকে বলি। এবং সংসদের অবশ্যই দুটো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা। আশা করি বোঝাতে পারলাম। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় কোন সমভূমিতে? চারটে অপশন রয়েছে: দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, না উত্তর ভারত? দেখো, প্রত্যেকেই জানি লু জেনারেলি গরমকালে প্রবাহিত হয়। প্রত্যেকেই আমি জানি। তো লু যেটা প্রবাহিত হয় সেটা কিন্তু অপশন ডি, উত্তর ভারতে কিন্তু যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় সেটাকে আমরা লু বলে থাকি। দেখো, ভারতের আমরা যদি ম্যাপ কনসিডার করি, তো ম্যাপ কনসিডার করলে কি দেখি? যে উত্তর ভারত থেকে, মানে আমাদের বেসিক্যালি রাজস্থান আর হরিয়ানার এই অঞ্চল থেকে যে গরম বায়ু হয়, সেই গরম বায়ুগুলো আসে আমাদের পশ্চিমবঙ্গের অভিমুখে। এবং এদিকে আসার কারণ কি? বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়। তো সেই নিম্নচাপটাকে ফিল আপ করার জন্য উচ্চচাপ থেকে আসে। তো আসার সময় যেহেতু তারা শুষ্ক অঞ্চল থেকে আসছে, সেই কারণে সেটা শুষ্ক বায়ু নিয়ে আসে। সেই কারণে আমাদের এটা উত্তর ভারতে এই বায়ুটা প্রবাহিত হয়। তো আশা করি বোঝা গেল। এইভাবে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তাই লু স্থানীয় বায়ু, সেটা কিন্তু প্রবাহিত হয় উত্তর ভারতে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেছে? চারটে অপশন রয়েছে: রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, বিহার, না কর্ণাটক? তো দেখো, প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু রাজস্থান সরকার। তো আমরা প্রত্যেকেই জানি, রাজস্থানের যে নাগের ডিস্ট্রিক্ট ছিল, সেটা কিন্তু প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছিল, যেটা 1959 খ্রিস্টাব্দে নাগের জেলা রাজস্থান তারা কিন্তু করেছিল। যদি এখানে প্রশ্ন আসতে পারে যে কোন কমিটির সুপারিশ অনুযায়ী, তাহলে মনে রাখবে অবশ্যই বলবন্ত রায় মেহতা। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চায়েতি রাজ থেকে করতে হয়। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের এই ত্রিস্তরীয় ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু সুপারিশ হয়েছিল। পরবর্তীকালে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সূচনা হয়। সেটা কোন কমিটির সুপারিশ অনুযায়ী? সেটা মনে রাখবে অশোক মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী। প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। ভারতবর্ষে কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে
নিট 3.0 মঞ্চটি জড়িত। দেখো, এই যে নিট পরীক্ষা যেটা হয়ে থাকে তার পুরো নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন অ্যান্টিক অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? ন্যাশনাল এডুকেশনাল অ্যাকুয়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে নিট পরীক্ষা যেটা হয়ে থাকে। সেটা কি মন্ত্রকে? চারটে অপশন রয়েছে: বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা, স্বরাষ্ট্র না প্রতিরক্ষা। তো প্রত্যেকেই জানি দেখো যে এটা এক্সাম হয়ে থাকে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রকের হয়ে থাকে। অপশন বি কিন্তু আমাদের হয়ে থাকে, ঠিক আছে? এছাড়া আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে তার হেড আমরা প্রত্যেকেই জানি অমিত শাহ রয়েছেন। তিনি দীর্ঘদিন আমাদের অমিত শাহ রয়েছেন। এবং প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে কে রয়েছে? রাজনাথ সিং রয়েছে, যিনি আগের টার্মে আমাদের হোম মিনিস্টার ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন রাজনাথ সিং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন। আশা করি বোঝা গেল। আর আমাদের যদি এখন বিজ্ঞান মন্ত্রী বলা হয় তাহলে কি হবে? তিনি রয়েছেন জিতেন্দ্র সিনহা। তো এগুলো আমাদের মনে রাখতে হবে কোন, মানে কে মন্ত্রী বর্তমানে কোন রয়েছে। আর যদি প্রেজেন্ট শিক্ষামন্ত্রী বলা হয় তাহলে অবশ্যই আমরা জানি ধর্মেন্দ্র প্রধান, যেটা প্রচুরবার পরীক্ষায় আসে। তিনি বহুদিন ধরেই রয়েছে ধর্মেন্দ্র প্রধান, ঠিক আছে? তিনি আমাদের শিক্ষামন্ত্রী রয়েছেন। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? চারটে অপশন রয়েছে: মেনিসকাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স না অবতল লেন্স। দেখো, সিনেমা হলে কি করা হয় যে একটা ছোট কোনো একটা স্ক্রিন থেকে একটা বড় করে দেখানো হয়। তাহলে বড় ছোট জিনিসকে বড় হিসেবে দেখানো হয় কোন লেন্সের মাধ্যমে? অপশন সি, উত্তল লেন্সের মাধ্যমে এটা সম্ভব একমাত্র। দেখো, দর্পণ আর লেন্সের মধ্যে এটাই পার্থক্য। যদি পরীক্ষায় আসে মিররের কথা, মানে কোনো জায়গায় আয়নার কথা, তাহলে উত্তল লেন্স মানেই হয় অবতল দর্পণ, ঠিক আছে? একটু খেয়াল করবে লেন্স আর দর্পণের মধ্যে কি পার্থক্য। লেন্সের মধ্য দিয়ে লাইট এই দিক থেকে ওই দিকে ট্রাভেল করলে সেটা লেন্স, আর দর্পণ হলে সেটা যখন একটা লেন্সে গিয়ে সেই দিক থেকে একটা ফিরে আসে। তাহলে কোনো জায়গায় যদি উত্তল লেন্সের যে বস্তু হবে সেটা কিন্তু অবতল দর্পণে তার বৈশিষ্ট্য হবে, ঠিক আছে? তো এই উত্তল লেন্স আমরা ব্যবহার করি কোথায়? যখন আমরা চুল দাড়ি কাটি, ঠিক আছে? বা দাঁতের ডাক্তার, তারা কিন্তু এই উত্তল লেন্স ব্যবহার করে থাকে। এছাড়া আমরা যে রিয়ার ভিউ মোড যেগুলো ব্যবহার করে থাকি সেখানেও কিন্তু আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন: ওডোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করি? চারটে অপশন রয়েছে: অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ, তেজস্ক্রিয়তা না বৈদ্যুতিক শক্তি। দেখো, খুবই সিম্পল। ওডোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি অতিক্রান্ত দূরত্ব, মানে কতটা দূরত্ব অতিক্রম করছে এটা আমরা ওডোমিটার যন্ত্রের সাহায্যে মাপি। আর তেজস্ক্রিয়তা আমরা আবিষ্কারককে আমরা জানি বেকারেল, যেই বেকারেল ইউনিটে আমরা এটা মেপে থাকি, ঠিক আছে? যেটা যার একক আমাদের কিউরি, কুড়ি একক। কারণ মাদাম কুরি, পিয়ের কুরি, তিনি করেছিলেন যে কতটা হয়েছে, তাহলে কুড়ি হচ্ছে আমাদের একক। আর আবিষ্কারক হচ্ছে বেকারেল। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি বোঝা গেল। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 2025 সালে সেরা ফিফা ফুটবলে, ফিফা যেহেতু ফুটবল খেলা, পুরুষ খেলোয়াড় হিসেবে কে পুরস্কার জিতেছেন? চারটে অপশন রয়েছে: লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওসমান ডেম্বলে না কিলিয়ান এমবাপে। তো দেখো, প্রত্যেকেই জানি 2025 সালে সেরা ফিফা ফুটবলার জিতেছেন ওসমান ডেম্বলে। তিনি ফ্রান্সের একজন প্লেয়ার। এছাড়া আমরা লিওনেল মেসিকে জানি, তিনি আর্জেন্টিনার প্লেয়ার। ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের প্লেয়ার, ঠিক আছে? তো এখানে 2025 সালে সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন কিন্তু ওসমান ডেম্বলে। চলো, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? চারটে অপশন রয়েছে: 5ই জুলাই, 25শে জুন, 5th জুন না 15ই জুন। দেখো, প্রত্যেকেই জানি সবচেয়ে সহজ প্রশ্ন, 5ই জুন আমরা পালন করে থাকি বিশ্ব পরিবেশ দিবস। ভীষণ সহজ প্রশ্ন। এছাড়া আমাদের আরো কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হয়। যেমন, পরীক্ষা প্রচুরবার পরে ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়াটার ডে, ওয়াটার ডে পালন করা হয় 22শে মার্চ তারিখে। পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়াটার ডে পালন করা হয় 22শে মার্চ তারিখে। আর্থ ডে কবে পালন করা হয়? আর্থ ডে পালন করা হয় 22শে এপ্রিল। আমরা প্রচুর এইগুলো গুলিয়ে ফেলি। আর যদি বলা হয় জীববৈচিত্র্য ডে, বায়োডাইভার্সিটি ডে, বায়োডাইভার্সিটি ডে এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় 22শে মে তারিখে। প্রচুর ভুল হয়, কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে। বোঝা গেল? দেখো, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে
সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। সামনেই রয়েছে WBSSC এক্সাম, তার জন্য স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করতে একদম ভুলো না। ধন্যবাদ।